হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আজকে আমরা করতে চলেছি আমাদের তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট 35টা এমসিকিউ এর আলোচনা। এখানে আমরা এমসিকিউ ফরম্যাটে প্রশ্নগুলো করলেও পরীক্ষায় কিন্তু একই প্রশ্ন অন্য ফরম্যাট, যেরকম শূন্যস্থান পূরণ, একটি বাক্যে উত্তর দাও, স্তম্ভ মিলন, এইসব ভাবে দিতে পারে। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই ইম্পর্টেন্ট সেশন শুরু করি। কমেন্টে আমাকে অবশ্যই জানাবে কে কতগুলো পারলে। তো আজকের চ্যাপ্টার আমাদের তাপের ঘটনাসমূহ, 35টা কোশ্চেন আমরা বেছেছি। ফার্স্ট কোশ্চেন আমাদের বলছে তরলের ক প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। তরলের দু প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক হয়, একটা হচ্ছে আমাদের গামা এ, একটা হচ্ছে গামা আর। গামা এ মানে কি আমাদের এ ফর অ্যাপারেন্ট, অর্থাৎ তাপের তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, এবং আর মিনস রিয়েল, অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ কয় প্রকার আছে আমাদের? দু প্রকার প্রসারণ গুণাঙ্ক রয়েছে। নেক্সট আমাকে বলছে কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। কঠিনের তিন প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক হয়, একটা আমাদের আলফা দ্যাট স্ট্যান্ডস ফর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, একটা আমাদের বিটা দ্যাট স্ট্যান্ডস ফর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আর একটা আমাদের গামা, যেটার অর্থ হলো আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ তিন। এটা যদি গ্যাসের জন্য বলতো তাহলেও দু প্রকার হতো। আমাদের যদি গ্যাসের গ্যাসীয় প্রসারণ গুণাঙ্ক বলে তাহলে আমরা বলবো গামা পি অ্যান্ড গামা ভি, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর জিজ্ঞাসা করছে কি কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো। আচ্ছা, যখনই আমি শব্দে পাবো প্রসারণ গুণাঙ্ক তাহলেই আমি একক বলবো। এসআই হচ্ছে আমাদের কেলভিন ইনভার্স, এবং অন্যান্য একক বলতে আমরা বুঝবো তাহলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। ঠিক আছে, এটা একদম পুরো মাথায় ঢুকিয়ে নাও। নামে যদি থাকে প্রসারণ গুণাঙ্ক তাহলে একক, এটা বাদ দিয়ে আর কিচ্ছু হবে না। সেই কঠিনের বলুক, আয়তন প্রসারণ গুণাঙ্ক বলুক, তরলের জন্য বলুক, গ্যাসের জন্য বলুক, ডাজেন্ট ম্যাটার। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে আমাদের কেলভিন, মিটার না, মিটার ইনভার্স না, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ডিগ্রি সেলসিয়াস নয়। ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস কিসের একক? আমাদের উষ্ণতার একক। কিন্তু আমাদের কিন্তু এখানে একটা ইনভার্স রয়েছে, অর্থাৎ 1/বাই উষ্ণতার একক হচ্ছে আমাদের প্রসারণ গুণাঙ্কের একক। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্কের ধরা হচ্ছে গামা। তাহলে সঠিক সম্পর্ক, আমরা সম্পর্ক কি জানি যে আলফা ইজ ইকুয়াল টু, নিজের অ্যান্সার করো আগে, বিটা/2 ইজ ইকুয়াল টু গামা/3। কিন্তু এই ফরম্যাটটা কি এখানে আছে? নেই। তাহলে আমি কি করব? আমি এদের লসাগু দিয়ে গুণ করব। তাহলে 2 আর 3 এর লসাগু কত? 6। তাহলে কত হবে? 6 আলফা। এখানে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 6/2 মানে 3 বিটা। আর এখানে যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 2 গামা। তাহলে উত্তর কত হলো? 6 আলফা ইজ ইকুয়াল টু 3 বিটা ইজ ইকুয়াল টু 2 গামা। নেক্সট কোয়েশ্চেন, কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সলিড, গামা লিকুইড, গামা গ্যাস। ঠিক আছে, তাহলে সম্পর্ক কি? দেখো, আমাদের সব থেকে বেশি প্রসারণ সবসময় হবে আমাদের গ্যাসীয় পদার্থের, তারপর হবে আমাদের লিকুইডের, তারপর হবে আমাদের সলিডের। ঠিক আছে, কারণ যে গ্যাসীয় পদার্থগুলো তাদের মধ্যেকার আন্তরাণবিক আকর্ষণ বলগুলো খুবই দুর্বল, তাদের অণুগুলো দূরে দূরে থাকে। তাই যেহেতু ওদের আকর্ষণ বলটা আমাদের আলগা, তাই জন্য কি করা হয়, যখন তাপ দেওয়া হয় তারা কিন্তু আরো দূরে দূরে যেতে পারে, অর্থাৎ তাদের প্রসারণ সব থেকে বেশি হয়। ঠিক আছে, তাহলে কি হবে এখানে? গামা জি সব থেকে বেশি, এই যে গামা জি সব থেকে বেশি, তারপর গামা এল, আর সব থেকে কম হচ্ছে আমাদের গামা সলিড। তাহলে কি হবে? অপশন এ। নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন বলছে আমাদের যে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে এক্স, অর্থাৎ আমাকে বিটা বলে দিয়েছে এক্স। বলছে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত, মানে গামা জিজ্ঞাসা করছে, তাই তো? তা আমরা কি জানি যে আলফা ইজ ইকুয়াল টু বিটা/2 ইজ ইকুয়াল টু গামা/3। ওকে, আচ্ছা, এবার তাহলে আমি কি করব? আমি শুধু এইটুকু ফর্মুলা নেবো, কারণ এইটুকুই আমার কাজে লাগবে। ভালো কথা। তাহলে আমাদের বিটা মানে কি বলেছে? বিটা মানে বলেছে আমাদের এক্স ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু গামা/3। তাহলে আমাকে এবার বার করতে হবে গামার ভ্যালু। তাহলে সেটা কত হবে? 3x ডিভাইডেড বাই টু, অর্থাৎ আমাদের 1.5x। ঠিক আছে, আচ্ছা, তাহলে কত হবে উত্তরটা? 1.5x। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন বলছে কোন ধাতুর প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম হওয়ার কারণে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, ধাতুর বলছে, উত্তরটা তো এখানে ইনভার হবে, কিন্তু ইনভার কিন্তু এমনি ধাতু না, ধাতু সংকর। কিন্তু যেহেতু আমার এখানে অপশনে ইনভার দেওয়া আছে তাই আমি কিন্তু ইনভারকে মার্ক করছি, কারণ ইনভারের কিন্তু ধাতু প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম হয়। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন কি? কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? আমরা কিন্তু জানি যে জলের ঘনত্ব আমাদের 4 ডিগ্রি সেলসিয়াসে গেলে সর্বাধিক হয়। ঠিক আছে, 4 ডিগ্রি ফারেনহাইট নয় কিন্তু। এই অনেকে দেখা যায় যে 4 দেখলো আর মেরে দিল, এখানে যে ডিগ্রি ফারেনহাইট আছে সেটা আর খেয়াল করে না। ঠিক আছে, এই ভুলগুলো যেন না হয়। পরীক্ষার হলে কিন্তু লোকে এরকম ভুল করে আর তারপর জানা জিনিসের উত্তরটা ভুল করে চলে আসে। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। বলছে কাচের গায়ে প্লাটিনামের তার সিল করা যায়, কারণ তার কারণটা কি? এখান থেকে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো, তারপর আমি বলছি। কাচের সাথে আমরা প্লাটিনামের তারকে সিল করতে পারি কেন? কারণ তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা প্রায় সমান। এবার যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান না হতো তাহলে কি হতো? তাহলে যখন আমাদের তাপ পাচ্ছে সে, গরম তো হবেই কোনো না কোনো কারণে, বা আমাদের বিভিন্ন টাইম বিভিন্ন আমাদের টেম্পারেচারটা চেঞ্জ হয়। তো টেম্পারেচারের বৃদ্ধি বা হ্রাসে আমাদের কি হবে? এক একজনের প্রসারণ এক এক রকম হয়ে যাবে। আর তখন কি হতো? তাহলে সেটা
ক্র্যাক করে যেত, ফেটে যাওয়ার চান্সেস ছিল। কিন্তু যেহেতু এদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা প্রায় সমান, তাই জন্য কি এদের প্রসারণ বা সংকোচন সেটা কিন্তু একই অনুপাতে হয়, অর্থাৎ তারা কিন্তু বৃদ্ধি পেলেও একই রকম বৃদ্ধি পাবে, হ্রাস পেলেও একই রকম হ্রাস পাবে, ঠিক আছে? তাই কিন্তু তাদের মধ্যে কোনো ফাটল ধরার সম্ভাবনা থাকছে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? আমরা জানি যে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। ওকে, এবার আমাকে বলছে যে আমার আলফা দিয়ে দিয়েছে আর আয়তন প্রসারণ গুণাঙ্ক জিজ্ঞাসা করছে, তার মানে গামা জিজ্ঞাসা করছে। তাহলে আমি শুধু এদের দুজনকে লিখবো। তাহলে আমি এখান থেকে কাদেরকে লিখবো? আলফা ইজ ইকুয়াল টু গামা বাই 3, শুধু একে লিখবো, বিটা দিয়ে তো আমার কোনো কাজ নেই। তাহলে আমাকে গামা জিজ্ঞাসা করছে, তাহলে গামা কত? গামা হচ্ছে আমাদের 3 আলফা। তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে আমাদের 3 আলফা, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন কি, একটি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে গামা এ এবং গামা আর। এ মানে কি অ্যাপারেন্ট বা আপাত, আর আর মানে কি আমাদের রিয়েল বা প্রকৃত। তা আমরা সবসময় জানি যে আমাদের গামা আর মানে যেটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, সেটা আমাদের অ্যাপারেন্টের সাথে আমার যেটা পাত্র আছে, মানে পাত্রকে ইংরেজিতে কি বলবো, আমি গামা পাত্র লিখলাম, আমার এই মুহূর্তে মাথায় আসছে না, ঠিক আছে? তাহলে এই দুটোর কম্বিনেশন যোগ করলে তবে গিয়ে আমার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আসে, ঠিক আছে? আমার তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তার সাথে পাত্রের যে প্রসারণ গুণাঙ্ক আসছে, সেই দুটোকে যোগ করে তারপর আমি পাই হচ্ছে আমাদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমি কি বলতে পারি যে আমাদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সবসময় আমাদের বেশি হবে আপাত প্রসারণ গুণাঙ্কের থেকে। অর্থাৎ আমি যদি এটাকে ভাগ করি তাহলে কি হবে? গামা আর বাই গামা এ ইজ গ্রেটার দ্যান 1। অথবা এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি হবে? গামা এ বাই গামা আর যদি আমি করতে চাই তাহলে এটা উল্টে গেল, তাহলে এই চিহ্নটা কিন্তু বদলে যাবে। তাহলে কি হবে? চিহ্নও বদলে যাবে, 1 আসবে। যখন তোমরা ক্লাস 11 এ অঙ্কতে ইনইকুয়ালিটি পড়বে তখন এই রুলস গুলো পড়বে যে যখন আমরা একটা অনুপাতকে উল্টে দিই তখন এই ইনইকুয়ালিটির চিহ্ন, এটাকে ইনইকুয়ালিটি বলে, তো ইনইকুয়ালিটির চিহ্ন কি বদলে যায়, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এখান থেকে যে কোনো একটা দিয়ে কোশ্চেন আসতে পারে বা মাধ্যমিকে আমাদের আসতে পারে, এটা দিতে পারে অথবা এটা দিতে পারে। এটা কি বলবো? যে আমাদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের অনুপাত। আবার এটা দিতে পারে, এটা কি বলবো? এটা বলবো ওপরে আছে আমাদের এ, তার মানে আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের অনুপাত, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কোনটা আছে আমাদের ম্যাচ করছে? গামা এ বাই গামা আর ইকুয়াল টু তো হবে না, গামা আর ইজ গ্রেটার দেন গামা এ, তাহলে এই যে অপশন সি হবে, ঠিক আছে? মানে এইটা দিয়ে কোশ্চেন দিয়েছিল আমাকে, ঠিক আছে? বাকি কিন্তু এই দুটোও আসতে পারে, তা আমাদের কিন্তু সবকটাই মাথায় রাখতে হবে। তারপর আমাকে বলছে কোন পদার্থে তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? এটা কিন্তু আমাদের জলের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে? কেন? কারণ 4 ডিগ্রি সেলসিয়াস অবধি কিন্তু আমাদের একরকম থাকে, 4 ডিগ্রির পরে আরেক রকম থাকে। 4 ডিগ্রি সেলসিয়াস অবধি তার নেগেটিভ প্রসারণ দেখা যায়, প্রসারণ গুণাঙ্ক দেখা যায়, ঠিক আছে? ঋণাত্মক প্রসারণ, অর্থাৎ সে উল্টো সংকোচন হওয়া চালু হয়, তারপর 4 ডিগ্রিতে গিয়ে ঘনত্ব সর্বাধিক হয়, 4 ডিগ্রির পরে আবার প্রসারিত হয়, ঠিক আছে? তাহলে এটা কি হবে? উত্তর হবে আমাদের জল। এই যে এরকম অ্যানোমালাস বিহেভিয়ার দেখাচ্ছে তার কারণে একে ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলছে গ্যাসের প্রসারণে কোন কোন রাশির প্রভাব থাকে? দেখো, গ্যাসের প্রসারণ মূলত কি হয়? তার আয়তন প্রসারণ। এবার এটা কার কার উপর ডিপেন্ড করে? এক তো আমাদের চাপের উপর ডিপেন্ড করে পি, যেটা আমরা বয়েলের সূত্র থেকে পড়েছি। আর একটা আমাদের ডিপেন্ড করে হচ্ছে আমাদের উষ্ণতা থেকে, যেটা আমরা চার্লসের সূত্র থেকে জানতে পারি। তাহলে উষ্ণতা টি অথবা বড় হাতের টি, যা খুশি তুমি কনসিডার করবা। তাহলে উষ্ণতা এবং আমাদের চাপ, এই দুটো রাশিমালার উপর কিন্তু ডিপেন্ড করছে আমাদের গ্যাসের প্রসারণ, ঠিক আছে? তাহলে কি কি হবে অ্যান্সারটা? উষ্ণতা এবং চাপ। নেক্সট প্রশ্ন কি, কোন স্কেলে তাপমাত্রার মান কখনো ঋণাত্মক হয় না? দেখো, আমরা কিন্তু সেলসিয়াস বা ফারেনহাইট দুটোতেই কিন্তু ঋণাত্মক মান পাই না কোথায়? আমাদের কেলভিন স্কেলে। কারণ কেলভিন স্কেলের ন্যূনতম মান কিন্তু আমাদের 0 কেলভিন থেকে স্টার্ট হয়। 0 কেলভিন মানে কি? 0 কেলভিন মানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে এককটা? এককটা হবে আমাদের কেলভিন, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন ও চাপ প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত? দেখো, আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা ভি বলতে পারি আর চাপ প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা পি বলতে পারি। তাদের যদি অনুপাত বার করতে বলে, গামা ভি এর মান কত? সেটা হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। গামা পি এর মান কত? একই মান, 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে অনুপাত করলে কত আসবে? 1 আসবে, কারণ কাটাকাটি হয়ে যাচ্ছে, ঠিক আছে? একই মানের যখন দুটো জিনিস কাটাকাটি হয় তখন কি হয়? 1 চলে আসে। তাহলে উত্তরটা কত হবে? উত্তরটা হবে কিন্তু 1। এটা কিন্তু একটু হালকা ট্রিকি কোশ্চেন থাকে, অনেকে হয়তো মানগুলো আলাদা করে জানে, কিন্তু যখন এরকম অনুপাত বলে দেয় তাদের মাথায় এটা আসে না যে দুটোকে ভাগ করলে 1 আসবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমাকে কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, অর্থাৎ গামা ভি জিজ্ঞাসা করছে। তাহলে সেটা কত হবে? 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, এটাই হচ্ছে কোশ্চেন, আর কিছুই না। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন বলছে পিতল, তামা ও লোহার মধ্যে কাকে একই তাপে গরম করলে বেশি প্রসারিত হবে? অর্থাৎ প্রসারণের আমাকে ক্রম ভাবতে হবে যে কার প্রসারণ বেশি হচ্ছে, কার প্রসারণ কম হচ্ছে। তার মানে প্রসারণের অঙ্ক ভাবতে হবে, ঠিক আছে? তাহলে সেটা প্রসারণের অঙ্ক মানে কি? আমাদের প্রসারণ গুণাঙ্ক। তাহলে সেটার আমাকে একটা চার্ট দিয়েছিল আমাদের বইতে। বইতে কি ছিল? আমাদের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, প্রসারণ গুণাঙ্ক। তাহলে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি হবে তার কি প্রসারণ বেশি হবে,
তাই তো? তাহলে যখনই এরকম কোশ্চেন কিন্তু আসবেই। একটা এরকম ৩ ৪ দিয়ে দেবে, দিয়ে বলবে যে কার প্রসারণ বেশি হবে। ঠিক আছে? তাহলে আমাকে কি বলেছিল? আমাকে বলেছিল পিতল, তামা আর লোহা। তাহলে চেক করি। আমাদের পিতল কোথায় আছে? এই যে আমাদের পিতল। তারপর কি বলছে? লোহা। আর কাকে বলছিল? তামা। তাহলে সবথেকে বেশি কার আছে? লোহার হচ্ছে আমাদের ১২, তামার হচ্ছে আমাদের ১৬.৭ আর পিতলের হচ্ছে আমাদের ১৯। মানগুলো কি মনে রাখতে হবে? না। আমাকে শুধু অর্ডার মনে রাখতে হবে যে এখান থেকে এখানে গেলে আমাদের কিন্তু আলফা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ প্রসারণ বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে সবথেকে বেশি প্রসারণ কার হচ্ছে? পিতলের, তারপর তামার, তারপর লোহার। তাহলে আমি যদি এখানে প্রসারণের ক্রম লিখি, তারপর কি লিখবো তাহলে? পিতল, তারপর লিখবো লোহা, তারপর লিখবো তামা। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের ক্রম। ঠিক আছে? পিতলের পর লোহা ছিল তো? না, পিতলের পর তামা ছিল। তাহলে পিতল, তারপর তামা, তারপর হচ্ছে আমাদের লোহা। ঠিক আছে? অ্যাজ আ টিচার এগুলো আমাদের বেশি মনে রাখতে হয় না, কারণ এত মনে রেখে কি করবো? কত কিছু মনে রাখবো? আমাদেরকে কনসেপ্ট মনে রাখার দিকে বেশি ফোকাস করতে হবে। বাট তোমরা স্টুডেন্ট, তোমাদেরকে এখন মনে রাখতে হবে, কারণ তোমাদের তো এখনই পড়তে হবে না। আমাদের তো অন্যান্য মানে কি বলে, অন্যান্য ক্লাসের জিনিসও মনে রাখতে হবে, বা আমরা নিজেদের লাইফেও যে পড়াশোনাগুলো করছি, যে ডোমেনে আমরা কাজ করছি, যেখানে আমরা চাকরি করতে যাব, সেই ডোমেনের জিনিসও মনে রাখতে হচ্ছে। তো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, বা যখন তোমরা পরবর্তীকালে চাকরি বাকরির দিকে যাবে, যখন তোমরা ইঞ্জিনিয়ারিং পড়বে বা মেডিকেলে পড়বে, মেডিকেলে অনেক কিছু মনে রাখতে হবে। আমি মেডিকেল এটা বলতে পারবো না, ইঞ্জিনিয়ারিং এটা বলতে পারি। সেখানে তোমার স্কিলসটা বেশি ম্যাটার করবে। ডাজন্ট ম্যাটার যে তোমার সমস্ত কিছু মনে আছে কিনা। আর আজকাল তো এআই এর জামানা চলেই এসেছে, সেখানে তুমি সিনট্যাক্স কপি করে নিতে পারো, অনেক কিছু করতে পারো। তো তখন দেখা হবে যে তুমি, তোমার কনসেপ্ট স্ট্রং আছে কিনা, তুমি সেই কাজটা ঠিক করে করতে পারো কিনা। ঠিক আছে? আমি যেমন কি, আমি সায়েন্স পড়াচ্ছি, তার মানে কি আমার কনসেপ্ট স্ট্রং থাকা উচিত। ঠিক আছে? এবার কোনো টিচার, সে যদি ২০ বছর ধরেও পড়ায়, তারও হয়তো কোনো একটা পার্টিকুলার জিনিসে কখনো না কখনো স্লিপ আউট হয়ে গেল, কারণ সমস্ত ডেটা মনে রাখা একটা টিচারের পক্ষে সম্ভব হয় না, কারণ তাকে তো অনেকগুলো ক্লাসের ডেটা মনে রাখতে হচ্ছে। ঠিক আছে? ডেটা আমরা মনে রাখি না, বাট অ্যাজ আ স্টুডেন্ট তোমাদের কিন্তু ডেটা মনে রাখতে হবে, যে এখানে কার বেশি কার কম, এর ক্রমটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমাকে বলছিল যে সব থেকে বেশি কে প্রসারিত হবে, তাহলে সব থেকে বেশি প্রসারিত হবে এদের মধ্যে পিতল। তাহলে অপশন এ। ঠিক আছে? ওকে। নেক্সট কোয়েশ্চেন কি? সেলসিয়াস স্কেলে আলফা সি আর ফারেনহাইট স্কেলে আলফা এফ হলে এদের মধ্যে সম্পর্ক কি? দেখো, যখনই আলফা মানে কি? আলফা মানে হচ্ছে আমাদের প্রসারণ গুণাঙ্ক। প্রসারণ গুণাঙ্ক যে কোনো এককে বলুক না কেন, সবসময় সমান হবে। এই কোশ্চেনটাই এরকম ভাবে বলে, কি বলতো? যে কারুর আলফা সি মানে সেলসিয়াস স্কেলে মান ১২ গুণ 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হলে কত ডিগ্রি কেলভিন ইনভার্স হবে? অর্থাৎ কেলভিন স্কেলে কত হবে বলে। তখন উত্তরটা কত হবে বলো তো? উত্তরটা একই হবে, কারণ এদের মানটা কি সবসময় এক হয়। তাহলে কি হবে? ডিগ্রি, ডিগ্রি তো হয় না কেলভিনে, তাহলে কেলভিন ইনভার্স। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কোয়েশ্চেন, যে আর কি সেলসিয়াস স্কেলে প্রসারণ গুণাঙ্কের একক, আর কেলভিন স্কেলে বা ফারেনহাইট স্কেলে আমাদের প্রসারণ গুণাঙ্কের একক কি হবে? একই হবে সবসময়। ঠিক আছে? তাহলে আমাদের আলফার কি বলবো, যে আলফা সি আর আলফা এফ সমান। ঠিক আছে? এগুলো হচ্ছে কনসেপ্ট, যে কখনো উষ্ণতার পরিবর্তন যে কোনো স্কেলেই বলুক না কেন সবসময় সমান হয়। কেন বলো তো? ধরো আমি ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে আমি ২৫ ডিগ্রি সেলসিয়াস করেছি। ঠিক আছে? তাহলে এখানে পার্থক্য কত? তাহলে তাপমাত্রার পার্থক্য হচ্ছে ২৫ থেকে ১৫ বিয়োগ করলে ১০। তাই তো? আচ্ছা, এবার এই ১৫ ডিগ্রি সেলসিয়াস মানে কি? ১৫ ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে এর সাথে ২৭৩ যোগ করতে হবে। তাহলে ২৭৩ যদি যোগ করি, তাহলে হচ্ছে আমাদের ২৮৮ ডিগ্রি সেলসিয়াস, সরি মানে 88 কেলভিন। এবার যদি আমি 25 ডিগ্রিকে কনভার্ট করি, তাহলে কত হবে? 298 কেলভিন। দেখো তো এখন আমাদের তাপমাত্রার পার্থক্যটা কত? 298 থেকে 288 বিয়োগ করলে সেই 10ই রইল। অর্থাৎ আমার ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি কেলভিন সেটা ম্যাটার করছে না। আমাদের যখনই আমি তাপমাত্রার পার্থক্য বার করব, সেটা কিন্তু অলওয়েজ সেম আসবে। এখানেও 10 আসছিল, এখানেও 10 আসছিল। আর আমরা যখন এই প্রসারণ গুণাঙ্ক টুণাঙ্ক নিয়ে কাজকর্ম করি, তখন কি ধরি? সেই ফর্মুলাতে কিন্তু আমাদের তাপমাত্রার পরিসর, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য ম্যাটার করে, নাকি সেই তাপমাত্রাটা। ওকে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, একটা নিরেট ধাতব গোলক উত্তপ্ত করলে শতকরা বৃদ্ধি সর্বাধিক হয় কার? ব্যাসার্ধ, ক্ষেত্রফল, আয়তন না পরিধি? দেখো, আমাদের আয়তনে সবসময় বেশি হবে। কেন? কারণ আয়তন আমাদের 3 ডাইমেনশন কনসিস্ট করছে। ঠিক আছে? এমনিও তোমরা জানো যে আমাদের গামা সব থেকে বেশি হয়, তারপর বিটা, তারপর আমাদের আলফা। ঠিক আছে? আয়তন প্রসারণ গুণাঙ্ক সব থেকে বেশি হয় সবসময়। তাহলে যখন আমি উত্তপ্ত করব, তখন সব থেকে বেশি বৃদ্ধি কে পাবে? আমাদের আয়তনই বৃদ্ধি পাবে। ঠিক আছে? ওকে। নেক্সট কোয়েশ্চেন কি আমাদের বলছে? তাপীয় রোধের এসআই একক কি? ঠিক আছে? একক থেকে একটা কোয়েশ্চেন দেবেই। ঠিক আছে? আমার চ্যানেলে একটা শর্টস রয়েছে, সবাই দেখে নেবে অবশ্যই, কারণ আমাদের এই চ্যাপ্টার থেকে এককের কোয়েশ্চেন কিন্তু আসবেই আসবে। একটা কোয়েশ্চেন আসবে। তাপীয় রোধ, তাপীয় রোধ কি? তাপীয় রোধ হচ্ছে আর এইচ, তার ফর্মুলা কি? ডি ডিভাইডেড বাই কে ইন্টু এ। তাই তো? তাহলে আমাকে যদি এখন আর এইচ এর একক বার করতে হয়, তাহলে আমাকে এদের একক বসাতে হবে। তাহলে ডি মানে কি? বেধ, তার মানে কতটা মোটা। ১ মিটার, ২ মিটার, ৩ মিটার, তাহলে মিটার হবে। কে মানে কি? কে মানে হচ্ছে আমাদের তাপের পরিবাহিতাঙ্ক, তার একক কি হয়? তার একক হয় ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। ওকে? এবং এ মানে কি? এ মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি করে বেরোয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ করে, অর্থাৎ মিটার স্কোয়ার। ঠিক আছে? তাহলে আমার যদি মিটার দিয়ে মিটার স্কোয়ার কাটি, তাহলে একটা মিটার পড়ে রইবে। আবার ওই মিটার মিটার ইনভার্সের সাথে কাটা পড়ে যাবে, তাহলে পড়ে রইল কি? 1 ডিভাইডেড বাই ওয়াট, কেলভিন ইনভার্স। ঠিক আছে? সরি, এটা কি হবে? কেলভিন ইনভার্স। ঠিক আছে?
তাহলে 1/ওয়াট মানে কি ওয়াট ইনভার্স, আর 1/কেলভিন ইনভার্স মানে কি শুধু কেলভিন। তাহলে কি আসবে উত্তরটা? উত্তরটা আসবে ওয়াট ইনভার্স কেলভিন, অর্থাৎ এখানে কেউ নেই, তার মানে কি হবে কোনোটিই নয়। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন কি, অনেকে কিন্তু পরীক্ষার সময় এসে ভাবে যে না আমি কিছু নিশ্চয়ই ভুল করছি, কোনোটিই নয় হবে না, হতেই পারে, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, যখন তুমি কনফিডেন্ট থাকবে কোনো একটা কিছুতে তখন ভয় পাবে না। তুমি যদি মনে করো যে আমি দুবার তিনবার করছি তাও ঠিক আসছে না, তখন কোনোটিই নয় মেরে দেবে। মানে আমার সাথেও পার্সোনালি এরকম হতো অনেক সময়, স্পেশালি যখন আমরা জয়েন্ট দিতাম, তখন আমার জয়েন্টের পেপারে এরকম কোয়েশ্চেন আসলেই আমার মনে হতো যে নান অফ দিস হবে না, আমার একটু হতো। ঠিক আছে, হয়। আচ্ছা, তারপরে কোশ্চেন কি, কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? আচ্ছা, তাপ পরিবাহিতা তার মানে কি তাপ পরিবাহিতার অঙ্ক দেখতে হবে আমাকে। তাহলে কি তাপ পরিবাহিতার অঙ্ক আমরা কি নামে পরিচিত? সেটা তাপ পরিবাহিতাঙ্ক, তাই তো? তার একটা ছক দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল। ঠিক আছে, এইবার দেখি আমাকে কার কার কথা দিয়েছে। আমাকে বলছে রূপা, হিরে, তামা, অ্যালুমিনিয়াম। এটা একদম না মনে রাখার জিনিস যে হীরের কিন্তু সব থেকে বেশি হবে, তাই এটা তো দেখলে একদম সঙ্গে সঙ্গে মেরে দেবে যে হিরে, হিরে থাকলে হিরে মেরে দেবে। ঠিক আছে, কারণ হীরের কি তাপ পরিবাহিতা সর্বাধিক হয়। ঠিক আছে, বাকি যদি তোমরা এখান থেকে ক্রোম লিখতে চাইতে তাহলে ক্রোমও লিখতে পারতা। কে কে বলেছিল? আমাকে বলেছে হিরে, রূপা, তামা, অ্যালুমিনিয়াম। তাহলে সব থেকে বেশি কে? হিরে, তারপর রূপা, তারপর তামা, তারপর অ্যালুমিনিয়াম আসতো। তাহলে সবচেয়ে বেশি হতো হিরে, তারপর তামা, তারপর তামা, তারপর অ্যালুমিনিয়াম। ঠিক আছে, আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে তাপ পরিবাহিতাঙ্ক যদি আমাদের কে হয় তাহলে তাপীয় রোধাঙ্ক কত হবে? দেখো, রোধাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক, একটা জিনিস সবসময় মনে রাখবে, সে আমাদের তাপের চ্যাপ্টার হোক আর তড়িতের চ্যাপ্টার হোক, রোধাঙ্ক মানে পরিবাহিতাঙ্কের অন্যন্যক। ঠিক আছে, রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক। আর যদি রোধ বলে তাহলে সেটা পরিবাহিতার অন্যন্যক হবে। ঠিক আছে, যদি বলে রোধাঙ্ক তাহলে বলবো পরিবাহিতাঙ্ক। এটা হচ্ছে রেজিস্টিভিটি, এটা হচ্ছে কন্ডাক্টিভিটি। আর রোধ মানে কি? রেজিস্ট্যান্স। পরিবাহিতা মানে কি? কন্ডাক্ট্যান্স। তাহলে রোধ আর পরিবাহিতা সবসময় অন্যন্যক হবে। তাহলে যদি আমাদের পরিবাহিতাঙ্ক কে বলে থাকে তাহলে তাপীয় রোধাঙ্ক কত হবে? 1/k, সবসময় অন্যন্যক হবে। যদি এটা 2 বলতো তাহলে এটা কত আসতো? 1/2। বোঝা গেল? যদি এটা 4 বলতো তাহলে কত হতো? 1/4। যদি এটা বলতো 1/6 তাহলে এটা কত হতো? 6। বোঝা গেল? এরকম ভাবে কিন্তু আমাকে ভাবতে হবে যে যখনই আমাকে পরিবাহিতাঙ্ক আর রোধাঙ্ক বলবে তখন কিন্তু সেটা আমার সবসময় অন্যন্যক হবে। তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে আমাদের 1/k। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসি। 22 দাগ হলো তো? হ্যাঁ, 23 দাগ। তাপ সঞ্চালনের পদ্ধতির সংজ্ঞা। তাপ সঞ্চালন ক প্রকার? বলো, তাড়াতাড়ি বলো। এক তো হচ্ছে আমাদের পরিবহন, ঠিক আছে, একটা হচ্ছে আমরা পরিচলন। পরিচলন কোথায় পড়েছিলাম? আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম। ঠিক আছে, তারপর আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের বিকিরণ। ঠিক আছে, তাহলে ক প্রকার হলো? আমাদের 3 প্রকার। ঠিক আছে, পরিচালন কোথায় পড়েছিলাম? কনভেকশন কোথায় পড়েছিলাম বলো? পরিবেশের জন্য ভাবনার মধ্যে ছিল পরিচলন, পরিচলন স্রোত। ঠিক আছে, যখন প্রবাহী অর্থাৎ তরল এবং গ্যাসিয়ের কণাগুলো উষ্ণতর থেকে শীতলতর অংশের দিকে স্থানান্তরিত হয় তখন তাকে কি বলে? পরিচলন বলে। এটা আমাদের সিলেবাসে আছে কিন্তু, তাই আমি বলে দিলাম আলাদা করে। ওকে, নেক্সট প্রশ্ন কি বলছে? উষ্ণতার পার্থক্য 3 গুণ করলে তাপ পরিবহনের হার কত হবে? দেখো, আমরা জানি যে আমাদের কিউ ভ্যারিজেস টি হয় না, ওটা তো সময়। আমাকে বলছে যে উষ্ণতার পার্থক্য, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে ডেল টি। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা জানি। বলছে আমাকে হার বলতে, অর্থাৎ কিউ বাই টি, অর্থাৎ মানে তাপ এক সেকেন্ডে কতটা তাপ পরিবহন হচ্ছে, একই জিনিস, সেই ডেল টিই থাকবে। তাহলে আমার যদি উষ্ণতার পার্থক্য 3 গুণ হয় তাহলে তাপ পরিবহনও কত হবে? 3 গুণই হবে। তাহলে অ্যান্সারটা কত হবে? 3 গুণ। কারণ কি? এদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক এদের মধ্যে? এদের মধ্যে আমাদের সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে যে কোনটির তাপীয় রোধ সর্বনিম্ন? ঠিক আছে, এটা কি দিয়েছিল? উষ্ণতার পার্থক্য। ঠিক আছে, আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে যে উষ্ণতার পার্থক্য, হ্যাঁ, কোনটা ধরতাম আমরা বলো তো? θ1 - θ2। ঠিক আছে, এটা ধরতাম আমরা, ডেল টি ধরতাম না। টেম্পারেচার মানে তোমাদের বইতে θ1 - θ2 ধরা হয়। ঠিক আছে, বাকি ডেল টি তোমরা যদি ধরতে চাও তো ধরতে পারো। বাট টি বলতে আমাদের বইতে আমরা টাইম ধরছিলাম, তাই আমি এটা কনফিউজ করবো না তোমাদের পরীক্ষার আগে। ঠিক আছে, আমরা এক এক সময় এক একটা ধরি তো, তাই আমাদের মনে থাকবে ওইভাবে। θ1 - θ2 ধরা ছিল তোমাদের বইতে। ঠিক আছে, θ1 হচ্ছে এক পাশের তাপমাত্রা আর θ2 হচ্ছে অন্য পাশের তাপমাত্রা, তাই তাদের পার্থক্য কি? θ1 - θ2। ঠিক আছে, আচ্ছা, এবার আমাকে বলছে কি যে কোনটির তাপীয় রোধ সর্বনিম্ন। আচ্ছা, এবার দেখো, আমি কি বলেছি যে আমাদের রোধ সেটা কি হবে? 1/পরিবাহিতা হবে, তাই তো? তাহলে আমি কি করব? পরিবাহিতার মান কোথা থেকে পাই? পরিবাহিতাঙ্ক থেকে। তাহলে রোধাঙ্কের মান বা রোধের মান আমি কি করে পাবো? তার উল্টো করে। তাহলে আমি আগে দেখবো যে এখানে কাকে কাকে বলেছে। সোনা, লোহা, রূপা, তামা, তাই তো? সোনা, লোহা, রূপা, তামা। তাহলে এই যে সোনা, লোহা, রূপা, তামা, এই কয়েকজন। তাহলে বলো তো এদের পরিবাহিতাঙ্কর যা মান হবে সেটাই তার পরিবাহিতার ক্রম হবে। তাহলে পরিবাহিতার ক্রমে সব থেকে বেশি কে আছে? রূপা। তারপর কে আছে আমাদের? তামা। তারপর কে আছে আমাদের? সোনা। তারপর কে আছে আমাদের? লোহা, তাই তো? এবার যদি আমাকে রোধের একক, সরি, রোধের ক্রম বার করতে হয় তাহলে রোধের ক্রম কি হবে? ঠিক এর অপোজিট হবে। কারণ কি? অন্যন্যক তো, তাহলে পরিবাহিতা যা হবে রোধে তার অপোজিট হবে। তাহলে এটা কি হবে? শুধু চিহ্নগুলো বদলে যাবে। তাহলে কি হবে? সোনা,
তারপর আমাদের লোহা। তাহলে রোধ সর্বোচ্চ কার হবে? লোহার। আর সর্বনিম্ন কার হবে? রূপার। এটাই যদি পরিবাহিতা বলি তাহলে সর্বনিম্ন রোধ পরিবাহিতা কার হবে? লোহার। ঠিক আছে? এমনিও কমন সেন্স দিয়ে ভাবো না, যার রোধ সর্বোচ্চ তার পরিবাহিতা সর্বনিম্ন, যার রোধ সর্বনিম্ন তার পরিবাহিতা সর্বোচ্চ। ঠিক আছে? তাহলে অ্যান্সারটা এখানে কি হবে? বলছিল কি তাপীয় রোধ সর্বনিম্ন, সর্বনিম্ন তাপীয় রোধ কার? রূপার। ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে টি সময়ে কিউ তাপ প্রবাহিত হলে, হ্যাঁ আমরা এটা কি জানি, কিউ ভ্যারিজাস হচ্ছে আমাদের টি। কি পড়েছিলাম আমরা? কিউ ভ্যারিজাস θ1 মাইনাস θ2, কিউ ভ্যারিজাস টি, কিউ ভ্যারিজাস 1/a, আর কিউ ভ্যারিজাস আমাদের ডি। ঠিক আছে? এইটা উল্টো হয়ে গেল। ঠিক আছে? এটা কি হবে? এটা উল্টো লিখে ফেলেছি। এটা হচ্ছে কিউ ভ্যারিজাস আমাদের এ আর কিউ ভ্যারিজাস 1/d। ঠিক আছে? মোটা যত হবে তত আমার তাপ এই যে কিউটা ব্যস্তানুপাতিক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে তরলে তাপ পরিবহন প্রধানত হয়। তরলের প্রবাহ, তাপের প্রবাহ বা তাপের সঞ্চালন কোন পদ্ধতি বললাম? একটু আগেই বলেছিলাম। কি আমাদের? পরিচলন। আমাদের তরল বা গ্যাসীয়র ক্ষেত্রে যখন তার কণাগুলো উষ্ণতর থেকে শীতলতর অংশের দিকে স্থানান্তরিত হয় তখন তাকে আমরা কি বলি? পরিচলন বা কনভেকশন। ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন আমাকে বলছে তাপের পরিবাহিতাঙ্কের এসআই একক। তাহলে তাপের পরিবাহিতাঙ্ক কি? কে। এর ফর্মুলা কি? কে এর ফর্মুলা হচ্ছে কিউ ডি ডিভাইডেড বাই এ θ1 মাইনাস θ2 ইন্টু টি। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলো তো, যদি আমাকে কে এর একক বার করতে হয় তাহলে আমি বাকিদের একক বসাবো। তাহলে কিউ মানে কি? কিউ মানে হচ্ছে আমাদের তাপ। তাপ কি এক প্রকার শক্তি, তাহলে একক কি হবে? জুল। ডি মানে কি? কতটা মোটা, তাহলে মোটা মানে কি আমাদের 1 মিটার, 2 মিটার, 3 মিটার, তাহলে কি হবে? বেধ। বেধের একক হচ্ছে আমাদের মিটার। এ মানে কি? আমাদের ক্ষেত্রফল, তার মানে কি? মিটার স্কোয়ার, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে মিটার মিটার গুণ হলে মিটার স্কোয়ার। θ1 মাইনাস θ2 মানে কি? উষ্ণতার পার্থক্য, তাহলে উষ্ণতার পার্থক্য কত হবে? 1 কেলভিন, 2 কেলভিন, 3 কেলভিন, 4 কেলভিন, তাহলে কি হবে এখানে? কেলভিন। আর টি মানে কি? সময়, কতক্ষণ সময় লেগেছে, তাহলে কি? সেকেন্ড হবে। তাহলে মিটার দিয়ে যদি আমি মিটার স্কোয়ারকে কাটি তাহলে কি হবে? একটা মিটার পড়ে রইবে। ঠিক আছে? এবার বাদ বাকিটা আমি যদি বসাই তাহলে কি হবে? জুল। এখানে পার সেকেন্ড, পার মিটার, পার কেলভিন। এবার একটা জিনিস ভাবো তো, জুল পার সেকেন্ড মানে কি? জুল পার সেকেন্ড হচ্ছে আমাদের ক্ষমতার একক, অর্থাৎ ওয়াট হয়ে যাবে। তাহলে কি হবে? ওয়াট পার মিটার পার কেলভিন। তাহলে কি হবে এককটা? ওয়াট পার মিটার পার কেলভিন। ঠিক আছে? এটাও থাকতে পারতো কিন্তু আমাদের, তাহলে এই দুটো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্নে আসা যাক। বলছে আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতা। দেখো, আদর্শ পরিবাহী বলেছে। পরিবাহী আদর্শ হওয়ার মানে কি? যে তার মধ্যে থেকে একদম অনায়াসে আমাদের কিন্তু পরিবহন হতে পারবে তাপের। ঠিক আছে? তার মানে তার তাপ পরিবাহিতা কত হবে? আমাদের অসীম হবে। ঠিক আছে? আর যদি বলে আদর্শ অন্তরক, অন্তরক মানে কি? তার মধ্যে দিয়ে পরিবহন হতে পারবে না, তার মানে কি? তার রোধটা অসীম আর তাপ পরিবাহিতাঙ্ক শূন্য। ঠিক আছে? আচ্ছা, এবার কি? এবার আসছে কত দাগ হলো এটা? হুম, আগে 31 দাগ হয়েছিল, 30 দাগ হয়েছিল, তাহলে 31। হ্যাঁ, শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে? আমাদের শূন্য হবে সবসময়। ঠিক আছে? শূন্য স্থানে কোনো কণা থাকবে না তো। ঠিক আছে? আচ্ছা, মাধ্যম নেই তো। তারপর আমাকে বলছে মাধ্যম ছাড়াই তাপ সঞ্চালন হয়। মাধ্যম ছাড়া তাপ সঞ্চালন কখন হবে? যখন আমাদের বিকিরণ পদ্ধতি থাকবে। ঠিক আছে? এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যদিও এটা আমাদের কিন্তু অন্যান্য ক্লাসের জন্য বেশি ইম্পর্টেন্ট, ক্লাস 10 এর জন্য অতটা ইম্পর্টেন্ট না, তবুও আমাদের দেখে রাখা উচিত। ওকে, নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন বলছে যে তাপীয় রোধ নির্ভর করে কার উপর? দেখো, তাপীয় রোধ কি? আর এইচ ইজ ইকুয়াল টু কি? ডি ডিভাইডেড বাই কে ইন্টু এ, এটা হচ্ছে তার ফর্মুলা। এবার তুমি আমাকে একটা কথা ভাবো যে এখানে ডি মানে কি? বেধ, অর্থাৎ তার দৈর্ঘ্য কাইন্ড অফ, তাহলে এটা ঠিক আছে। আচ্ছা, এ মানে কি? আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে অপশন বি ও ঠিক আছে। এইবার এই যে আমাদের কে পড়ে রয়েছে, কে কি? কে হচ্ছে আমাদের তাপের পরিবাহিতাঙ্ক। কে কি? তাপের পরিবাহিতাঙ্ক। এটা কার উপর ডিপেন্ড করে তা বলো তো আমাকে? তাহলে তাপের পরিবাহিতাঙ্ক তো ডিপেন্ড করে উপাদানের উপর, কারণ আমাদের লোহার একরকম তাপের পরিবাহিতাঙ্ক হবে, আমাদের তামার একরকম হবে। এর উপর দিয়ে একটা কোয়েশ্চেন হতে পারে যে আর কি আমাদের যদি আমি তাপ বাড়াই তাহলে আমাদের রূপার তাপের পরিবাহিতাঙ্ক কি বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, না একই থাকবে? তাহলে আমরা সবসময় বলবো যে আমাদের তাপের পরিবাহিতাঙ্ক উপাদান নির্ভর, মানে উপাদানের উপর নির্ভর করে, তাহলে কখনোই আমাদের পরিবর্তন হবে না, তাহলে কিন্তু একই থাকবে একটা নির্দিষ্ট উপাদানের জন্য। ঠিক আছে? তাহলে কি উপাদানের প্রকৃতির উপরও নির্ভর করে, কারণ ও তো কে এর উপরও নির্ভর করে আর কে তো আমাদের উপাদানের উপর নির্ভর করে, তাই তো? তাহলে তাপীয় রোধ কিন্তু এই তিনজনের উপরই নির্ভর করবে, অর্থাৎ অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে আমাদের অপশন ডি। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি বলছে? যে আর এইচ এর সঠিক সম্পর্ক, এই তো লিখেইছি, ডি ডিভাইডেড বাই কে ইন্টু এ। এবার ডি এর জায়গায় এখানে এরা এল ধরেছে, তাহলে কি হবে? আর এইচ ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই কে ইন্টু এ, যেটা কি আছে? এখানে আছে। এইচটা এখানে সাবস্ক্রিপ্টটা দেওয়া হয়নি, বাট যাই হোক বুঝে নিও তোমরা। ঠিক আছে? তাহলে এল ডিভাইডেড বাই কে ইন্টু এ। নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন আমাদের লাস্ট কোয়েশ্চেন, 35টা কোয়েশ্চেন করলেই আমাদের শেষ হয়ে যাবে। বলো, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের অ্যানালজিতে, অর্থাৎ তাদের মধ্যেকার যে তুলনা, এই তুলনা কিন্তু ভালো করে তোমরা করে যাবে। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ, এসএকিউ বা ব্রড কোশ্চেনও দিতে পারে, যেটা কিন্তু আমি আমার যে ভিডিও তাপের ওয়ান শট ভিডিও, তাতে কিন্তু একদম লাস্ট পোর্শনের টাইম লাইনে গেলে দেখবে এক জায়গায় সমস্ত পয়েন্টগুলো লিখে দিয়েছি যে কি কি পয়েন্ট হতে পারে, যে পয়েন্ট থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? একটু দেখে নেবে একদম ভালো করে। যাই হোক, বলছে এদের পার্থক্য সমতুল্য কখন হবে?
এতে তাপমাত্রার পার্থক্য, আচ্ছা তাপমাত্রার পার্থক্য দেখো, আমি একটা কথা বলেছিলাম ওখানেও ভালো করে বুঝি, এখনো বলছি, আবার তোমরাও জানবে হয়তো এখন, কারণ তোমাদের শেষ সময়। তাহলে তাপমাত্রার পার্থক্য যখন থাকে বা উষ্ণতার পার্থক্য যখন থাকে, তখন কি হয়, আমাদের তাপের প্রবাহ ঘটে। কিরকম ভাবে? আমাদের একটা ধরো উচ্চ তাপ রয়েছে, মানে উচ্চ তাপমাত্রা রয়েছে, তেমন বস্তু থেকে নিম্ন তাপমাত্রার যে বস্তু রয়েছে, নিম্ন তাপমাত্রা, তার দিকে কিন্তু আমাদের তাপের প্রবাহ ঘটে। তার দিকে কি হয়, আমাদের তাপের প্রবাহ ঘটে। ঠিক আছে? এই একই জিনিসটা আমাদের যখন আমি কি বলবো, বিভব পার্থক্য, তাহলে বিভব পার্থক্য যখন থাকবে, তখনই কিন্তু আমাদের তড়িতের প্রবাহ ঘটবে। কি বলবো? যে বিভব পার্থক্য থাকলে তখন আমাদের তড়িতের প্রবাহ ঘটবে। অর্থাৎ যখন আমাদের উচ্চ বিভব থাকবে, সেখান থেকে নিম্ন বিভবের দিকে কি হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের তড়িৎ প্রবাহ হবে। ঠিক আছে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের তড়িৎ প্রবাহ হবে। ঠিক আছে? তাহলে এটাই কিন্তু ছিল আমাদের অ্যানালজি। তাহলে এখানে কি হবে? এইটার সমতুল্য কি? তাপমাত্রার পার্থক্যতে যেরকম আমাদের কি তাপের প্রবাহ হয়, তেমনি বিভবের পার্থক্যতে কি হয়? আমাদের তড়িতের প্রবাহ হয়। অর্থাৎ এর সমতুল্য আমাদের বিভব প্রভেদ বা ভোল্টেজ ভি। ঠিক আছে? বোঝা গেল তাহলে আজকে সমস্ত কিছু? তাহলে আশা করি এই সেশনটা তোমাদের খুব ভালো লাগলো। ঠিক আছে? এরকম বাকি সেশনগুলো আমি জলদি নিয়ে আসবো, যাতে তোমাদের টাইম ওয়েস্ট না হয়। কম টাইমের মধ্যে তোমরা সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলোকে শেষ করতে পারো, এবং এই এমসিকিউ সেশনগুলোকে ভালো করে মানে অ্যাটেন্ড করো, যাতে কিনা তোমরা নিজেদের ডিজায়ার্ড একটা ভালো নাম্বার পেতে পারো। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। এরকমভাবে নিজেদের প্রিপারেশনকে বুস্ট আপ করতে থাকো। একই জিনিসকে বারবার করো, টেক্সট বুকটা খুঁটিয়ে পড়ো লাস্ট সময়ের মধ্যে। যে মকগুলো তোমরা দিয়েছিলে তাতে কি কি ভুল করেছিলে সেগুলো অ্যানালাইজ করো, সেই জিনিসগুলোকে ঠিক করো। আর তোমরা যে টিচারের কাছে পড়েছিলে বা সারা বছর যা নোটস বানিয়েছো, তার মধ্যে থেকে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট তোমাদের স্যাররা দাগিয়ে দিয়েছেন, অথবা এখন তোমরা সাজেশন পেয়েছো, সেই জিনিসগুলোকে বারবার পড়াশোনা করো। ঠিক আছে? 10 রকম জিনিস কিন্তু একবারে ঘাটতে যেও না, একটা জিনিসকে ফিক্স করো, সেই জিনিসটাকে বারবার পড়ো। 10টা জিনিস একবার করে পড়ার থেকে একটা জিনিস 10বার পড়া ভালো। তাই নিজের কন্টেন্টকে সীমাবদ্ধ করো, করে সেই জিনিসটাকে সলিড করো। বোঝা গেল? টাটা আজকের জন্য। নেক্সট অন্য কোনো সেশনে দেখা হবে।